আমরা আগের দিন পৃথিবী পৃষ্ঠ থেকে যদি ওপরে ওঠো তাহলে ওজন কমতে থাকে। কেন? জি এর মান কমতে থাকে। কেন কমে অঙ্ক করে দেখিয়েছি, দু একটা এক্সাম্পলও দিয়েছি। তা আমি কয়েকটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখাচ্ছি, কারণ আগের দিনের অঙ্কে এই ভ্যালুগুলো বলা হয়নি। আমি যদি জিরো উচ্চতা মানে একদম পৃথিবী পৃষ্ঠ, আমরা যেখানে আছি সেখানে জি এর ভ্যালু 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যদি মাউন্ট এভারেস্টের ওপরে উঠে পড়ি, যেটা হচ্ছে 8.8 কিলোমিটার মোটামুটি, তখন 9.80। তুমি ভেবে দেখো কতটুকু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমেছে, 9.83 থেকে 9.80। তাই এভারেস্টের ওপরে উঠলেও তোমার পরীক্ষার অঙ্কে মনে হবে যেন ওজন সাংঘাতিক কমেছে, আসলে কিছুই কমবে না। ওজন কমবে যদি তুমি স্পেস শাটলের অরবিটে থাকো। এটা নিয়ে অনেক তথ্য আছে, ডিটেলে পড়াবো পরে, কিন্তু স্পেস শাটলের অরবিটগুলো রাফলি 400 কিলোমিটার হয়। 400 কিলোমিটার উপরে উঠলে তোমার অনেকটাই কমে, সেটা 8.7, 9.8 থেকে 8.7। কমিউনিকেশন স্যাটেলাইট যেগুলো থাকে, যা দিয়ে তোমাদের এই ইন্টারনেট থেকে সব কিছু হয়, এই কমিউনিকেশন স্যাটেলাইটের মোটামুটি 35,700 কিলোমিটার দূরে থাকে। তখন জি এর ভ্যালু 0.225, অনেকটা কমে গেল। তার মানে সেখানে তোমার ওজন প্রায় শূন্যের কাছাকাছি হবে, মনে হবে অনেকটা। এটা তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে উঠলে কী করে কমছে পাচ্ছ, পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে নামলে কী করে কমছে আমরা দেখেছি। আজকে দেখব না, আমি পৃথিবী পৃষ্ঠেই আছি, আমি এই বাড়িতে আছি, আমি দিল্লিতে থাকছি, আমি বোম্বেতে থাকছি, টোকিওতে থাকছি, জাপানে থাকছি, নানান জায়গায় গেলে কি ওজন বাড়বে না কমবে? তাহলে আমাদের অসুবিধে হবে। সেইটে প্রথমে ঘটনাগুলো বলবো কেন কমে, তারপর হিসেব করে দেখাবো কতটা কমবে। এই হিসেবটা একটু কঠিন মনে হলো বইয়েতে, আমি চেষ্টা করব একদম জলের মতো সহজ করে বলতে। যদিও জল খুব সহজ নয়, তাহলে তোমরা ছেলেবেলায় পড়েছ যে পৃথিবীটা গোল। আগের দিন ক্লাসে বলেছিলাম, যদিও আমি গোল রাখতে পারলাম না, কিন্তু পৃথিবী সত্যি সত্যি গোল নয়। পৃথিবী যদি গোল না হয়, পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা হলে আমি বেশি চ্যাপ্টা করে আঁকি, এই রকম চ্যাপ্টা। তাহলে এই রেডিয়াসটা অনেক বেশি, এই রেডিয়াসটা অনেক কম। তাহলে এই রেডিয়াস বেশি থাকার জন্যে এখানে জি এর ভ্যালু কম হবে, এখানে জি এর ভ্যালু বেশি হবে। কেন? আমাদের ফর্মুলাটা বলেছিলাম, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার এই দুটো জায়গাকে আমরা বলি, একটাকে বলি পোল। তাহলে জি অ্যাট পোল, এটাকে বলি আমরা ইকুয়েটার, ইজ গ্রেটার দ্যান জি অ্যাট ইকুয়েটার। তুমি পোলে গেলে আমরা ইকুয়েটারের কাছাকাছি আছি, এখান থেকে যদি আমি পোলের দিকে যাই আমার ওজন আস্তে আস্তে বাড়বে। এটা সত্যি ঘটনা। এটা হচ্ছে কিসের জন্য? আর্থের চেহারার জন্য, আর্থের শেপের জন্য। আরেকটা কারণ আছে, সেটি হলো, আমি ধরে নিই আর্থের শেপ এত বাজে নয়, আর্থের শেপ এরকম সার্কুলার, তাহলেও কমবে। এক জায়গায় কমবে, এক জায়গায় বাড়বে। এবং তার কারণটার জন্যেও আনসারটা একই, পোলে সবচেয়ে বেশি, ইকুয়েটারে সবচেয়ে কম। সেটি একটু অঙ্ক কষে দেখাতে হবে। আমরা সবাই জানি যে পৃথিবী একটা কাল্পনিক অক্ষের সাপেক্ষে ঘুরছে। এই ঘুরছে বলেই আমাদের দিন রাত হচ্ছে। এবার একটা জায়গা এখানে, একটা জায়গা এখানে, একটা জায়গা এখানে, আমি বোঝাই কি করে? টোকিও, নিউ ইয়র্ক, কলকাতা ভূগোলে কী করে বোঝাই? ল্যাটিচিউড বলে, দ্রাঘিমাংশ, তাই নাকি? তাহলে এই জায়গাটাকে আমি বোঝাই কী করে ভূগোলে? এই অ্যাঙ্গেলটাকে দিয়ে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি ল্যামডা। ইকুয়েটারে ল্যামডা
0, পোলে ল্যামডা 90। এই দুটো আমার জানা আছে। এই দুটোর ভেতরে যে কোনো পয়েন্ট 0 থেকে 90-র মধ্যে হবে। এইখানে তুমি দাঁড়িয়ে আছো বা একটা বস্তু দাঁড়িয়ে আছে, কেন্দ্রের দিকে টানছে mg ওজন। আমি এটা বোঝাবার আগে বলি, এটা খুব গভীরভাবে বোঝানো যায় কট্টর ফিজিক্স দিয়ে, সেটা একটু তোমাদের কঠিন হবে বলে আমি একটু সহজ ফিজিক্স দিয়ে বোঝাবার চেষ্টা করছি। তোমাকে mg যদি টানে তাহলে এই টানটা কেন্দ্রের দিকে। তুমি আগের চ্যাপ্টারে পড়েছো যে কোনো বডি যদি সার্কুলার পাথে ঘোরে তাহলে দুটো ফোর্সের নাম শুনেছো এবং তাদের সঙ্গে বলাও হয়েছে। একটাকে বলে সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা কেন্দ্রের দিকে থাকে। আরেকটা এর উপর কাজ করে বাইরেও একটা ফোর্স, তাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। বাংলায় বলে অপকেন্দ্র অভিকেন্দ্র বল। এটা ডিটেলে পড়ানো হয়েছে নিশ্চয়ই, কাজে সেটি আমি রিপিট করছি না। এবার যে বস্তুটা এখানে আছে সে এই রকম করে ঘুরছে, যে বস্তুটা এখানে আছে এই রকম ঘুরছে, যে বস্তুটা এখানে আছে এই রকম ঘুরছে। তাহলে ওর ঘোরার রেডিয়াসটা কিন্তু আলাদা। যে পোলে ঘুরছে তার রেডিয়াস 0, এখানে যে ঘুরছে তার রেডিয়াস যদি আমি স্মল আর বলি, আর আর্থের রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তুমি ছবিটা দেখো, আর্থের রেডিয়াস ক্যাপিটাল আর সব জায়গায় ধরে নিচ্ছি, আর যে বস্তুটা ঘুরছে তার রেডিয়াস হচ্ছে স্মল আর। স্মল আরের সাথে ক্যাপিটাল আরের সম্পর্ক তোমরা 1 মিনিটে বার করে ফেলতে পারো। এটা হচ্ছে স্মল আর, এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা হচ্ছে ল্যামডা। এই কোন ল্যামডা হলে এই কোনো ল্যামডা, কাজে আর হবে আর কস ল্যামডা। তাহলে এইটা একটা আমার জানতে হবে, আর ইকুয়াল টু আর কস ল্যামডা। এই ঘোরার জন্যে এদিকের বলটা হবে, সেইটাও তোমরা পড়েছো, এই বলের পরিমাণ হয় এফ ইজ এম ওমেগা স্কোয়ার ইন্টু আর, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। আর্থের বেলা একদম সোজা, কৌণিক বেগ মানে 1 সেকেন্ডে কতটা অ্যাঙ্গেল যায়, একবার ঘুরলে কতটা অ্যাঙ্গেল যায়, এম একবার ঘুরলে যাচ্ছে 2 পাই, কত সময় যাচ্ছে 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টা ইন্টু 60 আমি পেয়ে যাবো অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এই আরটা হচ্ছে আর কস ল্যামডা। আমি প্রত্যেকটা টার্ম বোঝালাম, লেখার সময় অন্যভাবে লিখব, যে এইখানে তাহলে এম জি নয়, এম জি এদিকে হবে এম ওমেগা স্কোয়ার স্মল আর, এটা স্মল আর। তাহলে তুমি খুব ভালোভাবে ভাবো, একটা হচ্ছে এম জি এদিকে, এখানে একই, একটা হচ্ছে এম জি এদিকে, আরেকটা বল এম ওমেগা স্কোয়ার স্মল আর। যদি পৃথিবী দাঁড়িয়ে থাকতো তাহলে এটা থাকতো না, তোমার এমজি হতো। পৃথিবী দাঁড়িয়ে নেই বলে আরেকটা টানাটানি আসছে, একটা টান এদিকে একটা টান এদিকে। এবার আমি কি করতে পারি, এটাকে বাড়িয়ে দিয়ে এইটে ল্যামডা হলে এটাও ল্যামডা, এটা ল্যামডা হলে এইটে হবে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, মানে এইটের কম্পোনেন্ট এর উল্টো দিকে, এই ফোর্সের কম্পোনেন্টের উল্টো দিকে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। তাহলে এই বডিটার ওপরে একটা ফোর্স এদিকে এমজি টানছে, আরেকটা ফোর্স উল্টো দিকে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা হয়ে গেল। তাহলে নেট ফোর্স কত হবে? নেট ফোর্স পৃথিবীর দিকে টানছে কতটা, তুমি বলতে পারো কেন স্যার এটা তো বেশি হতে পারে, তাহলে এটার থেকে এটা বিয়োগ দেও। এটা বেশি হতে পারে না, কেন পরে বলবো। যদি বেশি হতো আমি কি দেখতাম, এদিকে চলে যেত, আমি উপরে উঠে যেতাম।
কাজে আমি যখন উপরে উঠছি না, তাহলে নিশ্চয়ই এইটি বেশি। এমজি বেশি হলে পড়ে রইল কতটা? নেট ফোর্স। নেট ফোর্স এইটি আমাদের আলটিমেট রেজাল্ট। এবার সব মুছে নিই। নেট ফোর্স এমজি আর্থের কেন্দ্রের দিকে মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যাম্বডা। এবার দেখেছি যে স্মল আর আসলে ক্যাপিটাল আর এর টার্মসে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যাম্বডা ইন্টু কস ল্যাম্বডা। এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যাম্বডা। এবার এমজি যদি তুমি কমন নাও, এমজি কমন না নিয়েও করতে পারি, যদিও তোমাদের বুঝতে সুবিধা হয়, দরকার নেই কমন নেওয়া। এইটি মনে রাখো। এটা কি হলো? ল্যাটিটিউড ল্যাম্বডায় জি এর ভ্যালু কত, জি ল্যাম্বডা কত, তাহলে এমজি ল্যাম্বডা এইটে। আমার ল্যাটিটিউড ল্যাম্বডায় ওজন হবে এম ইন্টু জি ল্যাম্বডা, সেটি হচ্ছে এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যাম্বডা। আমি যদি এমজি করি তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর জি কস স্কোয়ার ল্যাম্বডা। বইয়ে দেখবে এটাই তোমাদের দেয়া আছে। জি ল্যাম্বডা ইজ জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর জি কস স্কোয়ার ল্যাম্বডা। এইটি আমাদের ফাইনাল ফর্মুলা। যে কোনো ল্যাটিটিউড ল্যাম্বডায় তুমি শুধু ল্যাম্বডার ভ্যালুটা বসাবে, তুমি পেয়ে যাবে সেখানে ওজনটা কত কিংবা জিটা কত। সহজ করে দুটো এক্সাম্পল দেখি। ইকুয়েটার, ইকুয়েটারে আমরা বলেছি ল্যাম্বডা হচ্ছে 0, তাহলে জি ইকুয়েটার জি 1 মাইনাস কস 0 হচ্ছে 1 ওমেগা স্কোয়ার আর বাই জি। কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে ম্যাক্সিমাম বাদ যাচ্ছে, জি এর থেকে ম্যাক্সিমাম বাদ যাচ্ছে, মানে ওজন সবচেয়ে কম। আগের কারণে পৃথিবীর চেহারার সময় দেখেছিলাম ইকুয়েটারে ওজন সবচেয়ে কম, এখানেও ওজন জি ইজ মিনিমাম। দুটো কারণের জন্যেই পৃথিবীর আহ্নিক গতি এবং পৃথিবীর চেহারা, দুটো কারণের জন্যেই ইকুয়েটারে, আমরা ইকুয়েটারের কাছাকাছি থাকি, ওজন সবচেয়ে কম। তুমি যদি পোলে চলে যাও, পোলে ল্যাম্বডা হচ্ছে 90, তাহলে জি পোল ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস কস 90 হচ্ছে 0, 1 মাইনাস 0, তার মানে জি। তোমার যে জি এর কথা আমরা বলি সেটা আসলে ইকুয়েটারে, কারণ ইকুয়েটারে কোনো টানাটানি নেই। কিন্তু তুমি বলতে পারো যে ইকুয়েটারে তো এমনিতেই বেশি, কারণ রেডিয়াসটা কম বলে। কাজে খুব সহজ করে বলতে গেলে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি ওজন বার করতে পারবে এই ফর্মুলাটা দিয়ে। এবং এই ফর্মুলা দিয়ে এটাও পাচ্ছি, অ্যাজ ইউ মুভ ফ্রম ইকুয়েটার টু পোল, তুমি ইকুয়েটার থেকে পোলে যেতে যেতে তুমি ভূগোলের বই দেখে দেখে যদি শহরের কথা বার করো, তুমি বার করতে পারো ওজন কোথায় বেশি কোথায় কম, কোথায় বেশি কোথায় কম। এটা কিসে কাজে লাগে? সত্যি কথা বলতে গেলে তেমন জরুরি খুব একটা নয়। কেন? এই ওজনের তারতম্য সামান্যই, এই তারতম্য আমরা খুব একটা বুঝি না। বুঝলে আমাদের অসুবিধা হতো। কলকাতায় আছি, তারপর দিল্লি চলে গেলাম, মনে হচ্ছে হালকা হালকা, তারপর বম্বে চলে গেলাম, তারপর নিউ ইয়র্কে গেলাম। কাজে এটা অঙ্ক করার জন্য যতটা ইম্পর্টেন্ট, বাস্তবে ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের জানতে হবে। কিছু কিছু জায়গায় অবশ্য ইম্পর্টেন্ট হয়, যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুব জরুরি।
তাহলে তিনটে ফর্মুলা একসাথে লিখি, তোমাদের সুবিধা হবে। GH, এটা বোঝাতে চাইছি এইচ হাইটে উঠলে জি কীভাবে চেঞ্জ করবে, G1 মাইনাস 2H/R। বলেছিলাম এটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, কিন্তু আমাদের কাজের জন্য এটাই যথেষ্ট, কারণ আমরা অত উপরে উঠতে পারি না। জি ডেপথ, আমি যদি আর্থের কেন্দ্রের দিকে যাই তাহলে এটা হবে G1 মাইনাস H/R। আর আর্থের সারফেসে যে কোনো জায়গায় যদি যায় তখন হচ্ছে জি ল্যামডা G1 মাইনাস ওমেগা স্কোয়ার R/G কস স্কোয়ার ল্যামডা। এই তিনটে ফর্মুলা মনে রাখবে ফিজিক্স বোঝার জন্য এবং সমস্ত অঙ্কের জন্য, হায়ার সেকেন্ডারি অঙ্ক হোক, জয়েন্টে অঙ্ক হোক, এই তিনটে ফর্মুলা দিয়ে অঙ্ক আমরা অনেক অঙ্ক এবং প্রশ্ন বোঝাবার চেষ্টা করব। আমরা এইমাত্র দেখলাম যে আহ্নিক গতির জন্যে দুটো বল কাজ করে যে বস্তুটা পৃথিবী পৃষ্ঠে আছে। আমি যদি একটা পৃথিবী পৃষ্ঠে ইকুয়েটারে একটা বস্তু রাখি তাহলে mg কেন্দ্রের দিকে আর বাইরের দিকে m ওমেগা স্কোয়ার R। এমন কি হতে পারে যে ওমেগা আস্তে আস্তে বাড়িয়ে দিলাম, বাড়াতে বাড়াতে এমন হলো যে এই বলটা এই বলের সমান, তখন কি হবে? তখন বস্তুর ওজন শূন্য হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করতে পারি যে পৃথিবী এখন যেভাবে ঘোরে তার থেকে কত গুণ বেশি ঘুরলে যে কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় শূন্য হবে। কী করে করব? আমি নিউমেরিক্যাল করছি না, জিনিসটা বোঝাচ্ছি। তোমার এই দুটো শূন্য হবে, mg আর m ওমেগা স্কোয়ার R শূন্য হবে, মানে দুটো মিলে দুটিকে বলে টোটালটা শূন্য হবে, কাজে এই দুটো সমান হবে। এই দুটো সমান হলে আমি কত জুড়ে ঘুরবো মানে হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে এটা বার করতে হবে। তুমি mm কেটে দাও, তাহলে ওমেগা স্কোয়ার হবে R/G। আর তুমি জানো আর হচ্ছে আর্থের রেডিয়াস রাফলি 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার মানে 6000 × 10⁻³ মিটার, আর জি এর ভ্যালু 9.8 মিটার। এটা হিসেব করলে তুমি ওমেগার ভ্যালু পেয়ে যাবে। এখনকার ওমেগার ভ্যালু কত? একটাকে দিয়ে আরেকটা ভাগ করলে পৃথিবী কত জোরে ঘুরলে আমার ওজন শূন্য হবে। এবার এই প্রশ্নটা এমন আসতে পারে যে পৃথিবী কত জোরে ঘুরলে আমার ওজন হাফ হবে, পৃথিবী কত জোরে ঘুরলে আমার ওজন 1/4 হবে। এইগুলো একটা ফর্মুলা দিয়ে সব কটা করতে পারবে, কিন্তু এগুলো কি সত্যি হয়? কখনোই হবে না। কেন? পৃথিবী অত জোরে ঘুরলে অন্যান্য অনেক প্যারামিটার আছে, সেগুলোও পাল্টে যাবে। সেগুলো আমি পরে পড়াবার সময় পড়াবো। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা আগের দিন কেপলাস ল পড়েছিলাম। কেপলাস লয়ের 3 নম্বর সূত্রটা দিয়ে আমরা সূর্যের ভর বার করতে পারি। তোমায় যদি কেউ বলে যে সূর্যের মাস কত, পৃথিবীর মাস আমি জানি, তখন বই দেখতে হবে, ক্যালকুলেটর দেখতে হবে। তা না করে তুমি কেপলাস লটা ব্যবহার করো। কেপলাস ল বলেছিল T² is proportional to R³ তা আমি ধরি এই হচ্ছে তোমার সূর্য এইখানে, আর পৃথিবী রাফলি সার্কুলার পাথে ঘুরছে। তার পৃথিবীর একবার ঘুরতে কতক্ষণ সময় লাগে? 365 বছর, এই দিন, এটা আমরা জানি। তাহলে এই টিটা হচ্ছে, যদি 365কে সেকেন্ডে নিতে হবে আলটিমেটলি, কিন্তু আমি বলে রাখলাম এটা 365 দিন, এটা আমি জানি। আর আরটা কি? আরটা হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তার থেকে মাস পাবো কী করে? মাস পাবো T² is proportional to R³ তা নয়, এই পুরোটা হবে T² is, এই কনস্ট্যান্টটা প্রপোর্শনালিটি তুলে দিলে এইটি আসে আসলে 4π² Gm।
এখানে ক্যাপিটাল জিটা তোমরা জানো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এমটাই হচ্ছে মাস অফ দি সান, সূর্যের মাস হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু আর কিউব। তাহলে আর জানি আমি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 365 জানি আমি, ইনডিরেক্টলি আমি সূর্যের মাস বার করব। এটা বাড়িতে করবে, পরের দিন এর থেকে আমি কোথায় কোথায় ডিফেক্ট আছে সেইগুলো করব। তোমাকে যদি বলে চাঁদের মাস বার করবো, ঠিক একই ফর্মুলা। এখানে সূর্যের বদলে তুমি পৃথিবী ধরো, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে মুন, আবার এই এক ফর্মুলা 365 দিন না হয়ে চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে কত সময় লাগে? 30 দিন। এখানে 30 দিন ধরবে সেকেন্ডে। এই মাসটা হবে মুনের মাস, আর রেডিয়াসটা হবে মুন যে রাস্তায় পৃথিবীর চারদিকে ঘোরে তার রেডিয়াসটা। এইভাবে তুমি সব কটার মাস পেয়ে যেতে পারো। তাই শুধু না, তুমি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে 1 বছরে, তোমায় যদি বলে বৃহস্পতির ঘুরতে কতদিন লাগবে, এই জ্যোতিষের কাজে লাগে, শুক্র ঘুরতে কতদিন লাগবে, বুধ ঘুরতে কতদিন লাগবে, তুমি ঠিক এই ফর্মুলাটাই ব্যবহার করো। আমি জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 1 বছর লাগে, অন্যগুলো জানি না। তোমায় বললো বুধ ঘুরতে কতদিন লাগবে, শুক্র ঘুরতে কতদিন লাগবে, আমি ধরলাম পৃথিবী টি আর্থ আর আর্থ, মার্স মানে মঙ্গল টি আর মার্স কিউব। তা তুমি একটা দিয়ে ভাগ করে এই কনস্ট্যান্টটা কেটে যাবে, তাহলে টি অফ আর্থ স্কোয়ার বাই টি অফ মার্স মানে মঙ্গল স্কোয়ার ইকুয়াল টু আর অফ আর্থ আর অফ মার্স। আমি মঙ্গল উপরে ধরলাম, তুমি নেপচুন প্লুটো যে কোনো জিনিসে করতে পারবে। তোমার জানতে হবে 3টে, তার মধ্যে 2টো আমরা সবসময় জানি। কোন 2টো? আর্থের টাইম পিরিয়ড জানি, রেডিয়াসটা জানি। মানে সূর্যের চারদিকে আর্থ যে ঘোরে তার টাইম পিরিয়ডও জানি, তার রেডিয়াসও জানি। অন্য যে কোনো আননোনের টাইম পিরিয়ড রেডিয়াসের মধ্যে একটা জানতে হবে, তাহলে আরেকটা বার করে ফেলবো। এইভাবে তুমি দেখবে বইয়ে অনেক অঙ্ক আছে, সেগুলো বেসিক্যালি এই অঙ্কগুলো দিয়েই করা যায়। সেইটা করে করে আমি পরে এখানে ডিফেক্টটা কোথায় বোঝাবো। এই ডিফেক্টটা বলে নিই। ডিফেক্টটা হচ্ছে এখানে সবসময় ধরে নিচ্ছি যে প্ল্যানেটগুলো বৃত্তাকার পথে ঘোরে। প্ল্যানেটগুলো বৃত্তাকার পথে ঘোরে না, ইলিপ্টিকের পথে ঘোরে। কাজে এই ফর্মুলাগুলো এক্স্যাক্ট নয়, কিন্তু অ্যাপ্রক্সিমেট, কিন্তু কাজ চালানোর জন্য যথেষ্ট, আর আমাদের পরীক্ষার জন্য তো যথেষ্ট বটেই। এই যতটুকু পড়ানো হলো তার মধ্যে একটা খুব মজার জিনিস তোমাদের ভালো লাগবে, এমন একটা জিনিস, সেটা হলো মুক্তিবেগ। ইংরেজিতে বলে এসকেপ ভেলোসিটি। এই নামটা যে খুব ভালো তা নয়। মুক্তিবেগ মানে এই নয় যে তুমি মুক্তি পেয়ে যাবে। তুমি সহজ করে ভাবো যে আমি যদি একটা ঢিল উপরের দিকে তুলি, একটু করেই চলে আসে, তার মুক্তি নেই। কিন্তু তুমি যত জোরেই একটা ঢিল ছোড়ো না কেন, সে আবার নিচে চলে আসবে। একটা বন্দুক দিয়ে সাংঘাতিক জোরে গুলি করো, আবার নিচে চলে আসবে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা তোমরা জানো যে পৃথিবীতে সব গ্যাস সমান পরিমাণে পাওয়া যায় না। যেমন হাইড্রোজেন অত্যন্ত দুষ্প্রাপ্য, কিন্তু হাইড্রোজেন বেলুন দেখেছো, চট করে উপরে উঠে যায়। হাইড্রোজেন যে অত্যন্ত দুষ্প্রাপ্য, তাতে আমাদের অনেক অসুবিধা হয়। ভারতবর্ষের বিশেষ করে এই এরোপ্লেনের জ্বালানিতে হাইড্রোজেন লাগে, সেটা আমেরিকা থেকে কিনতে হয়। আরও অনেক জায়গায় হাইড্রোজেন হিলিয়াম লাগে, সেগুলো পাই না আমরা। হিলিয়ামও খুব দুষ্প্রাপ্য, এবং হাইড্রোজেন হিলিয়াম কেন দুষ্প্রাপ্য সেটা আমরা আগে জানতাম না। এবং তোমরা শুনেছো বোধহয় যে আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে যে উষ্ণ প্রস্রবণ আছে, সেখানে যথেষ্ট হিলিয়াম আছে। সেটা একটা আশ্চর্যের ঘটনা। যেখানে হিলিয়াম অত্যন্ত দুষ্প্রাপ্য, কেন ওইখানে এত হিলিয়াম সেটা বলা কঠিন, কিন্তু সেটাও বলবো একটু। কিন্তু কেন হঠাৎ করে হাইড্রোজেন হিলিয়াম দুষ্প্রাপ্য হলো,
নাইট্রোজেন অক্সিজেন দুষ্প্রাপ্য হলো না। কেন? মানুষ বাঁচত না। খুব যদি ঠান্ডা মাথায় ভাবি, যদি এমন ঘটনা ঘটতো যে নাইট্রোজেন বা অক্সিজেন দুষ্প্রাপ্য, তাহলে আমাদেরই অসুবিধা হতো। হাইড্রোজেন এয়ারে আছে, খুব সামান্য আছে। এর মূল কারণ যেটা, সেটা এতক্ষণ যা পড়িয়েছি তার থেকেই বুঝতে পারবে। পৃথিবী থেকে আমি যদি ওপর দিকে ছুঁড়ি, কেন নিচের দিকে চলে আসে? তোমরাই বলেছো যে অভিকর্ষ, পৃথিবী টানছে, যে কোনো বস্তুকে টানছে। তাহলে আমি যদি ভি ভেলোসিটি ওপরে ওঠাই, এমনকি ভেলোসিটি করতে পারি মিনিমাম, যাতে আর নিচে আসবে না, সেই জন্যই নাম দিয়েছে মুক্তিবেগ। তোমাকে যদি ছড়ে এমন ভেলোসিটিতে তুমি পৃথিবীর থেকে বাইরে চলে গেলে, লোককে আর সুইসাইড করতে হবে না, এমনিতেই মুক্তি পেয়ে যাবে। সেই বেগের ভ্যালুটা কত, মানটা কত, তার অঙ্কটা আমি পরে করাবো। আগে রেজাল্টটা বলি এবং তার অ্যাপ্লিকেশনটা বলি। 2gr ভেলোসিটি অফ স্কেপ বা মুক্তিবেগ, মানে যে বেগে পৃথিবী পৃষ্ঠ থেকে লম্বভাবে ওপরের দিকে তুললে সেই বস্তুটা আর কোনো দিন ফিরে আসবে না। তুমি হিসেব করে দেখো, তাহলে পৃথিবীর জি আমি জানি, জি হচ্ছে 9.8, আর হচ্ছে 6400 কিলোমিটার। কিলোমিটারকে 10⁻³ করলে মিটার পাবো। এটা করলে রাফলি বেরোয় 11.8 কিলোমিটার পার সেকেন্ড। এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এটাকেই বলি আমরা মুক্তিবেগ। তা চাঁদের মুক্তিবেগ কি এটিই হবে? হবে না। কেন? চাঁদের জি এর ভ্যালু অনেক কম, কষে দেখাবো পরে। চাঁদের রেডিয়াস অনেক কম। কিন্তু আমি পৃথিবীটাকে আলোচনা করি। এই মুক্তিবেগ হলে হাইড্রোজেন হিলিয়াম কম কেন? তাহলে কি হাইড্রোজেন হিলিয়ামের ভেলোসিটি এর থেকে বেশি ছিল? লোকে হিসেব করে দেখেছে, এখন যে হাইড্রোজেন আছে এবং পৃথিবী যখন তৈরি হলো তখন যতটা গরম ছিল, তাতে হাইড্রোজেনের অ্যাভারেজ বেগ, তোমরা হিটে পড়বে যে প্রত্যেকটা গ্যাস মলিকুলের ভেলোসিটি তো আলাদা। কাজে আমার এইটা বলার কোনো অর্থই হয় না যে হাইড্রোজেনের গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটি কারো 0, কারো ইনফিনিটি। সেগুলো কাইনেটিক থিওরিতে ডিটেলে পড়বে। কিন্তু আমরা একটা গড় গতিবেগ ধরতে পারি। এই গড় গতিবেগ 5-6 কিলোমিটারের মতো। তাহলে কাইনেটিক থিওরি অনুযায়ী গতিবেগ হলো 5-6 কিলোমিটার, আর পৃথিবীর মুক্তিবেগ 11 কিলোমিটার, 11.8। তাহলে এগুলো পালিয়ে গেল কেন? সবাই বলে ওই যে স্যার গরম ছিল ভীষণ। গরম ছিল গেলেও পালিয়ে যেতে পারে না, কারণ তাদের বেগ তো এরকম। এই জায়গাটা মজার জিনিস আছে। এই যে গড়টা করেছি, গড়টা ভুল গড়। কেন ভুল গড়? কারো কারো গতিবেগ 1, কারো কারো গতিবেগ হয়তো 100, তার গড় করে এটা হয়েছে। তোমায় যদি বলে একটা ক্লাসে 10-এ যারা পড়ে তাদের বয়সের গড় কত, তুমি বললে 15। ক্লাসে হয়তো দুটো ছেলে আছে, তারা ভর্তি হয়েছে, বছর বছর ফেল করছে, 20 বছর বয়স। তখন ওই 20কে তুমি ধরলে না, তুমি 15 ধরলে। এখানেও তাই। এখানেও কিছু কিছু মলিকুলের গতিবেগ আছে এর চেয়ে অনেক বেশি, তারাও পালিয়ে গেছে। যারা বেশি নয় তারা আছে। সেজন্য হাইড্রোজেন হিলিয়াম রেয়ার, এ নয় যে নেই। যাদের বেশি ছিল তারা পালিয়ে গেছে। এই মুক্তিবেগের অনেক অঙ্ক আসে পরীক্ষায়, আমি ডিটেলে পরে করাবার চেষ্টা করব।